This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সবথেকে বড় খবর, সারাদিন আমরা যে খবরে নজর রেখেছি, যৌতুকগৃহ কলকাতায় ফিরল স্টিফেন কোর্টের ভয়াবহ স্মৃতি। আনন্দপুরের দিকে নজর রাখবো। নাজিরাবাদের স্বজন হারার হাহাকার, মোমো সংস্থা ও ডেকোরেটরসের গোডাউনের বিধ্বংসী আগুন। এখনো অবধি 8 জনের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা। আপনাদেরকে এই মুহূর্তে স্পটে নিয়ে যাব, সেখানে এখনকার ছবিটা কি পরিস্থিতি সেটাই জানার চেষ্টা করব। আজিজ আমাদের রিপোর্টার সেখান থেকে রয়েছে। আজিজ, এখনো পর্যন্ত 25 জনের খোঁজ মিলছে না, আত্মীয়রা উৎকণ্ঠায় রয়েছে, কি পরিস্থিতি দেখা? একেবারে লিমা, আমি ছবি দেখাবো সরাসরি। 20 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও দাউ দাউ করে জ্বলছে এই আনন্দপুরের যে ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল ভোর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং তারপর থেকে প্রায় 20 ঘন্টার বেশি সময় অতিক্রান্ত হয়ে গেছে। দমকল যুদ্ধকালীন পরিস্থিতিতে সকাল থেকেই বলা যায় যে কাজ করছে, কিন্তু তারপরেও এখন যে ছবি সমর দেখাচ্ছে, দেখতে পাবে এখনও আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে জ্বলছে। এবং কিছুক্ষণ আগে অবধিও এই যে জায়গা, সেই জায়গা কিন্তু একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তারপর আর্থ মুভার আসে, এখান থেকে সেই ধ্বংসস্তূপ সরিয়ে দমকল ভেতরে ঢোকে এবং ভেতরে গিয়ে এখন আগুন নেভানোর চেষ্টা করছে। 8 জনের মৃতদেহ ইতিমধ্যেই বের করা গেছে, কিন্তু নিখোঁজের যে সংখ্যা, সেই নিখোঁজের সংখ্যা কিন্তু প্রায় 25 এবং মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। কিছুক্ষণ আগেই বিজেপির এমএলএ অশোক দিন্দা তিনি ঘটনাস্থলে এসেছিলেন। যারা স্বজনহারা তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। 4 জনকে নিয়ে তিনি নরেন্দ্রপুর থানায় গিয়েছেন মিসিং ডায়েরি করার জন্য। পাশাপাশি এই পাশেই যে ওয়ার্ড রয়েছে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ, তার তরফ থেকেও তিনিও এসেছিলেন ঘটনাস্থলে এবং যারা স্বজনহারা তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানালেন। কিন্তু এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের যে ছবি এখনও আমি দেখাবো, গতকাল ভোর রাতে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই আগুন কিন্তু 20 ঘন্টা পরেও এখনও দাউ দাউ করে জ্বলছে। এবং যেটা আশঙ্কা করা হচ্ছে, তার কারণ দেখো, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে 8 জন, কিন্তু নিখোঁজের যে সংখ্যা, যে তালিকা নিখোঁজের পাওয়া গেছে প্রায় 25 জন। তার ফলে বাকিদের কি হলো সেই বিষয়টা নিয়েও কিন্তু যেমন পরিবার উদ্বেগে রয়েছে, তেমন যে ধ্বংসস্তূপের ছবি দেখাচ্ছি, সেই ধ্বংসস্তূপ সরিয়ে এই অগ্নিকাণ্ড। দমকলের কর্মীরা রয়েছেন, তারা কিছু বলতে পারছে? মানে এখনো যেহেতু ফায়ার অ্যারেস্ট করা যায়নি, বুঝতে পারছি, কিন্তু তাও মানে যারা মিসিং, মানে কিছু কি খোঁজ পাওয়া, মানে কিছু আশা রয়েছে? দেখো, দমকল তাদের তরফ থেকে চেষ্টা করছে এবং যেহেতু ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং যে দাহ্য পদার্থ একেবারে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে দমকলের ভিতরে একেবারে জল ভরে গেছে, তারপরেও কিন্তু আগুন দেখতে পাবে, আগুনের শিখা এখনো জ্বলছে। তার ফলে দমকলকে কিন্তু পরিস্থিতির দিকে আমরা সকলেই তাকিয়ে রয়েছি, মানে কি হচ্ছে না হচ্ছে। ধন্যবাদ তোমায় আপাতত। পুলিশ কি বলবে? পুলিশ বলার কিছু নেই তো। লিগ্যাল ওয়েতে যদি কাজ করে তাহলে এখনো কেন মালিককে অ্যারেস্ট করা হয়নি? পুলিশ বললো আমরা লিগ্যাল ওয়েতে কাজ করছি, লিগ্যাল ওয়েতে এতগুলো লোক মানুষ মরল, তাহলে মালিক এখনো কেন অ্যারেস্ট হয়নি? কি মালিকের ছেলে এখনো কেন অ্যারেস্ট হয়নি? এতগুলো পরিবার সব রাস্তায় এই ঠান্ডার মধ্যে শুয়ে আছে, তাদের বলছি তারা যোগাযোগ করবে, যারা যোগাযোগ করবে তাদের এই অবস্থা, পরিবারের লোক মারা গেছে, আমার কাছে গিয়ে বলতে হবে আমাকে থাকার জায়গা দাও। আমরা আছি কিসের জন্য? আছি তো আমরা, চিন্তার কিছু নেই। আমি বললাম শুধু আমাকে বলুন কোথায় গেস্ট হাউস আছে, অ্যাটলিস্ট সকাল থেকে তারা এসছে, তারা না খেয়েছে, না ঘুমিয়েছে, না কিছু রেস্ট নিয়েছে, তারা কিছুই করেন, তাদেরকে অ্যাটলিস্ট ফ্রেশ হওয়ার জন্য, অ্যাটলিস্ট একটা তো রাত কাটানোর জন্য একটা তো সাথ দিতে হবে। পরিবারদের সাথে থাকাটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের, এটা আমরা মনে করি। দেখুন, ময়না থেকে মিসিং আছে প্রায় 24-25 জন মিসিং আছে। থাকার ব্যবস্থা আমরা করেছি, সকাল থেকে খাবার দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে, তাদের পাশে সকাল থেকেই আমাদের লোকরা আছে। এখন মেইন কাজ যেটা, সেই কাজটা হোক, এটা রাজনীতির সময় না। উনি জানেন না, উনি তো হঠাৎ করে আসলেন, উনি জানেন না, উনি রাজনীতি করবার জন্য এসেছিলেন, এসে উনি চলে গেছেন। তাদের থাকার জন্য অলরেডি একটা গেস্ট হাউসের ব্যবস্থা করা হয়েছে। আমাদের মহিলারা তাদের সঙ্গে ছিল এবং রাত্রিবেলাও মহিলারা তাদের সঙ্গে থাকবে, তাদের যে কোনো সমস্যায় আমরা আছি। আমরাও পাঁশকুড়ার নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করছে, মেদিনীপুরের নেতৃত্ব আমাদের সঙ্গে যোগাযোগ করছে, আমরাও এখানে আছি, দেখা যাক কী হয়।
ব্যাক টু ব্যাক আরো একটা ব্রেকিং নিউজ। ডিজি নিয়োগকে কেন্দ্র করে ক্যাটের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে মামলা ইউপিএসসি। ডিটেল জানাবেন দীক্ষা ভুঁইয়া আমাদের রিপোর্টার। দীক্ষা, দেখো, ডিজি নিয়োগকে কেন্দ্র করে ক্যাট একটা নির্দেশ দিয়েছিল, সেটা হচ্ছে 23শে জানুয়ারির মধ্যে সমস্ত সিনিয়রিটি ভিত্তিতে নাম পাঠাতে হবে। 21শে জানুয়ারি সেটা নবান্নের তরফ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল ইউপিএসসি-তে ক্যাটের নির্দেশ মেনে। কিন্তু ইউপিএসসি অন্যদিকে জানিয়ে দিয়েছিল 2023-এর ডিসেম্বর মাসে মনোজ মালব্যের অবসরের পরে ডিজি পদে শূন্যতা রয়েছে, কারণ সুপ্রিম কোর্টের যে মামলা রয়েছে প্রকাশী মামলা, সেখানে ডিজি অবসরে 3 মাস আগে নাম পাঠাতে হয়। ফলে 2023-এর পরে সেই জায়গায় শূন্যতা রয়েছে, কারণ অ্যাক্টিং ডিজি হিসেবে রাজীব কুমার ছিলেন। এবার একদিকে যখন ইউপিএসসি সুপ্রিম কোর্টে পরামর্শ নিতে বলেছিল, সেই সময় রাজেশ কুমারের মামলার ক্যাটের নির্দেশ অনুযায়ী এই নাম পাঠাতে বলা হয়েছিল এবং সেই নাম রাজ্য সরকার একটা নাম পাঠিয়েও দিয়েছিল। কিন্তু ক্যাটের এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লির হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইউপিএসসি। এখন দেখার বিষয়, সেই মামলা যদি লিস্টিং আগামীকাল হয়ে থাকে, তাহলে তারপরে দিল্লি হাইকোর্ট কি নির্দেশ দেয় তার উপর নির্ভর করছে পরবর্তী ডিজি কে হবেন, বা যদি ইউপিএসসি আবার সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে তার উপর নির্ভর করছে পরবর্তী ডিজি কে হবেন। দীক্ষা, ধন্যবাদ। ডিজি ছাড়া তো মুখ্যমন্ত্রী চলতেই পারেন না, সেই জন্য উপরে বারবার তার নাম পাঠাচ্ছে। ডিওপিটি মানা করে দিয়েছে, ডিওপিটি বলেছে সুপ্রিম কোর্টে যাও, গিয়ে আদেশ নিয়ে এসো কোর্টের। এই ডিজিকে রাখার বাধ্যবাধকতা কেন, সে তো মুখ্যমন্ত্রী বলবে। তেরে মেরে বিচ মে কেসা হে বন্ধন আনজানা, কি বন্ধন আমরা বুঝতে পারছি না। সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আরো পিছলো। 3রা ফেব্রুয়ারি শুরু হতে পারে সেই অধিবেশন। তবে রাজ্য বাজেট কবে হবে তা নিয়ে কোনো সম্ভাবনা কি রয়েছে, মানে কবে হতে পারে সেই খবর একটু জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষের কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় তৃণমূল কংগ্রেসের যে শেষ বাজেট তা আগামী 5ই ফেব্রুয়ারি হতে পারে বলে আমরা জানতে পারছি। যদিও যা 2রা ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল স্পিকার নিজে জানিয়েছিলেন, কিন্তু বেশ কিছু কারণে সেটা পিছিয়ে গিয়েছে বলে এখন জানা যাচ্ছে। এবং সপ্তদশ বিধানসভার শেষ অধিবেশন আগামী 3রা ফেব্রুয়ারি শুরু হতে চলেছে এবং বাজেট হতে চলেছে 5ই ফেব্রুয়ারি, অন্তত তেমনটাই আমরা বিধানসভা সূত্রে জানতে পারছি। তবে যেহেতু একবার পিছিয়েছে, সেই জন্য যতক্ষণ না পর্যন্ত এক্ষেত্রে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হচ্ছে, বিধানসভা কর্তৃপক্ষ এ নিয়ে মুখে কুলু পেটেছে। আর 3রা ফেব্রুয়ারি থেকে এই বিধানসভার যে অধিবেশন, অর্থাৎ সপ্তদশ বিধানসভার যে অধিবেশন, তা চলবে সপ্তাহ খানেক পর্যন্ত, তেমনটাই জানা যাচ্ছে। 9ই ফেব্রুয়ারি তা শেষ হওয়ার কথা রয়েছে। আদতে এটা বাজেট হলেও এটা 4 মাসের জন্য একটা ভোট অন অ্যাকাউন্ট পেশ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার, এবং পরবর্তীতে যে সরকার এই রাজ্যে প্রতিষ্ঠা হবে বিধানসভা নির্বাচনের পর, তারা এসে পূর্ণাঙ্গ বাজেট। কিন্তু এই ভোট অন অ্যাকাউন্টের দিকে সারা রাজ্যবাসী তাকিয়ে আছে, তার কারণ শেষ বাজেট। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ। সোনামুখীর পর ছাতনার বিজেপি বিধায়ককেও হেনস্থার অভিযোগ। দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় বিজেপি বিধায়ক সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের গাড়ি আটকে বিক্ষোভ। বারোবিন্দা এলাকায় তাঁর গাড়িতে চড়াও হয়ে গালিগালাজের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার সময় বারবার পুলিশ প্রশাসনকে ফোন করা হলেও কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ বিজেপি বিধায়কের। হামলাকারীদের গ্রেফতার করার দাবিতে ইন্দুপুর বাসস্ট্যান্ডের কাছে খাতড়া বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন বিধায়ক ও তার অনুগামীরা। পরিবর্তন সভা শেষ করে যখন আসছিলাম, তখন ওই গ্রামের 10-12 জন যুবক আমাকে বললো গাড়িটা দাঁড় করা। আমি বললাম হ্যাঁ বলুন, আসুন আপনারা। তখন বলছে তুই 5 বছরে কি করেছিস তার হিসাব দে। তখন ওরা বলছে তৃণমূলের উন্নয়নের পাঁচালি নিয়ে তোরা কুৎসা করছিস, তোদেরকে এখানে মেরে ফেলে দেবো, তোর সঙ্গে কোন ফোর্স আছে বল। আমি বললাম যে না, আমার কাছে কোনো ফোর্স নেই। তখন অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারমুখী, এবং আমাকে টেনে যদি বার করতে পারতো আমার মনে হয় ওরা প্রাণে মেরে ফেলতো। কলকাতায় পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে এসে মমতার হয়ে ব্যাটিং অখিলেশ সিং যাদবের। 26 বিজেপিকে ফের হারাবে তৃণমূল, आशावादी समाजवादी पार्टी सुप्रीमो। जो पेन ड्राइव के पेन से अभी तक उभर नहीं पाई है भारतीय जनता पार्टी, जो पेन ड्राइव का पेन है उससे उभरी नहीं है भारतीय जनता पार्टी। और दीदी ने ईडी को हरा दिया। हमें उम्मीद है कि विपक्ष के लोगों को, और खासकर यहाँ दीदी के खिलाफ भारतीय जनता पार्टी कामयाब नहीं होगी। भारतीय जनता पार्टी हारेगी, और भारतीय जनता पार्टी सब जानते हैं कि भारतीय जनता हारने वाली है, लेकिन इज्जतदार हारना चाहती है, इज्जत के साथ हारना चाहती है। बस यही लड़ाई उनकी है।